এই বছর হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ক্ষমতায় আসলো, আসার পর তারা একটা নতুন বাজেট প্রস্তাব করলো এবং সেই বাজেটের মধ্যে তারা যেটা বললো, নাসার যে ইয়ারলি বাজেট থাকে 26 সালের জন্য, সেখানে আমাদের যে অ্যাস্ট্রোনমির বাজেটটা সায়েন্স ডিভিশনের, সেখানে 50% বাজেট তারা কেটে দিল। ঠিক আছে, মানে আগে ছিল যত তার ঠিক অর্ধেক করে দিয়েছে। মানে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ নাসা এখন খুব কম করতে পারবে, টেকনোলজি রিলেটেড কাজ বেশি করতে পারবে। ঠিক আছে, সো এই যে তারা কেটে দিল, তারা কেন বাজেটটা কমিয়ে দিল, এটার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে তাদেরকে, তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে অ্যাস্ট্রোনমি তো মানুষের খুব একটা কাজে লাগে না, এই জিনিসটা মানুষ শুধু শুধুই পড়ে, আশেপাশের আকাশের ছবি তুলে আর কি হবে, গ্রহ নক্ষত্র দেখে কি হবে, কাজের জিনিস না। আমরা কাজের জিনিস করবো, আমরা মিসাইল বানাবো বা অন্যান্য যে জিনিসগুলো দরকার আমাদের, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমার বক্তব্যটা আসলে আজকে এই জায়গাতেই যে এই অ্যাস্ট্রোনমি আসলে কি ইউজলেস কিনা, এই জিনিসটা কি আদৌ কাজের, নাকি আমরা জাস্ট যুগ যুগ ধরে জাস্ট এটার পেছনে টাকা ঢেলে যাচ্ছি, এই টাকা ঢালাটা খুব ওয়ার্থ ইট কিনা, এইটা নিয়ে হচ্ছে আমার কথা। সো এই ছবিটা দেখতে পাচ্ছেন এখানে, এই ছবিটা হচ্ছে ক্যারিনার নেবুলা। নেবুলা হচ্ছে আমাদের মহাকাশে বিভিন্ন ধরনের ক্লাউড অফ গ্যাস এন্ড ডাস্ট থাকে যেগুলো ঘুরে বেড়ায়। ঠিক আছে, সো এইটা হচ্ছে ক্যারিনার নেবুলা, এবং সেই নেবুলাটা এখানে বিভিন্ন জায়গাতে হচ্ছে কি আমাদের প্রত্যেক মুহূর্তে বিভিন্ন নতুন নতুন তারা জন্মগ্রহণ করতেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে এখানে যে নতুন নতুন ডটগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো প্রত্যেকটাই এক একটা তারা। এই তারাগুলো প্রত্যেক মুহূর্তে এখানে জন্মগ্রহণ করতেছে, আবার বিভিন্ন তারার এখানে মৃত্যুও বরণ হচ্ছে। তো এই যে নেবুলাটা আমরা দেখতে পাচ্ছি, এই নেবুলাটা দেখতে আপনাদের কাছে খুব ছোট মনে হতে পারে, কিন্তু আমাদের মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম যে বস্তুটা আছে সেটার নাম হচ্ছে লাইট, তাই না? তো সেই লাইট যদি আমাদের এই ছবির এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে, সেই লাইটের দ্য ফাস্টেস্ট থিং ইন দিস ইউনিভার্স, তার সময় লাগবে এক সাইড থেকে অন্য সাইডে যেতে 460 বছর। তো 460 বছর একটা হিউজ টাইম। মানে এখান থেকে আমরা ধারণা করতে পারতেছি যে এই ছবিটা আসলে কত বড় হবে, এবং ছবিটা দেখতেও খুব সুন্দর। যাদের আর্টিস্টিক নলেজ আছে তারা জানতে পারবেন যে এই ছবিটার ভিতরে আসলে খুবই সুন্দর একটা আর্ট আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কি জাস্ট আর্টিস্টিক পারপাসে এই ধরনের ছবি তুলবো কিনা। এই ছবিটা তোলা হয়েছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামে এক ধরনের টেলিস্কোপ দিয়ে। তো এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে যে ছবিটা তোলা হয়েছে, এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে ছবিটা তুলতে আমাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ লঞ্চ হয়েছিল হচ্ছে 25 ডিসেম্বর 2021 সালে, এবং এই টেলিস্কোপটা তৈরি করতে আমাদের খরচ হয়েছিল $10 বিলিয়ন। $10 বিলিয়ন আসলে কত বেশি টাকা, সেটা যদি আমি আপনাদেরকে বলতে চাই যে কেনিয়ার ব্যাপারে আমরা সবাই জানি, কেনিয়া খুবই দরিদ্র একটি দেশ। তো এই কেনিয়ার যে পুরো পপুলেশন আছে, পুরো পপুলেশনকে এই একটা টেলিস্কোপ বানাতে যে টাকা খরচ হয়েছে, সেই টাকা দিয়ে আমরা 2.5 মাস প্রতি 2 বেলা একদম পেট ভরে খাওয়াতে পারবো। একটা প্রজেক্টে যে টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে পুরো একটা দেশের পপুলেশনকে আমরা 2.5 মাস খাওয়াতে পারতেছি। এখন এইখানে হচ্ছে আমাদের যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে এত টাকা নাসাকে বা অন্যান্য অ্যাস্ট্রোনমি অর্গানাইজেশনকে যে আমরা দিচ্ছি, এই টাকা দিয়ে জাস্ট এরকম কিছু র্যান্ডম ছবি তোলা, এই জিনিসটা কি আদৌ ওয়ার্থ ইট কিনা? এই প্রশ্নটার একটা উত্তর বহু আগে আমাদের বাংলাদেশের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং কসমোলজিস্ট জামাল নজরুল ইসলাম স্যার উনি দিয়ে গেছিলেন। উনি বলতেছিলেন যে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা হিমালয়ে যাই, তাই না? হিমালয়ে পাহাড় চড়ি, হিমালয়ের উপরে যাই, মানুষজন যায়, এবং এই জিনিসটা আসলে কেন যায়? হিমালয়ে ভ্রমণ করা বা হিমালয়ের চূড়ায় পৌঁছানো, এটাও তো একটা ইউজলেস থিং, এটাতে মানুষের কোন কাজে লাগে, তাই না? তারপরও প্রত্যেক বছর মানুষ হিমালয়ে যাচ্ছে এবং সেখানে সেই চূড়াটা মানে সেই চূড়ায় পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করতেছে। কেন করতেছে? এর রিজনটা হচ্ছে হিমালয়ের চূড়ায় পৌঁছানো মানুষের জন্য অলওয়েজ একটা চ্যালেঞ্জ ছিল, এবং এটা এখনো পুরো মানে মানুষদের জন্য একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। সবাই চাইলেই মাউন্ট এভারেস্টে যেতে পারে না। তো এই যে একটা চ্যালেঞ্জ, যে বুঝলাম যে হিউম্যান কিউরিওসিটি অনেক আছে আমাদের ব্রেইনের, এই জিনিসটা এইভাবেই ফাংশন করা যে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আসলে আমরা ঝাঁপায়ে পড়ি সেই চ্যালেঞ্জটাকে ফুলফিল করার জন্য। কিন্তু এখন আমাদের বিশ্বে অনেক সমস্যা আছে, আমাদের পুরো বিশ্বে বিভিন্ন সমস্যা আছে। সেই সমস্যার মধ্যে আমরা কি জাস্ট কিউরিওসিটি পূরণের জন্য এত টাকা খরচ করতে পারবো কিনা? এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে ওই উত্তরটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি আমার কাছে মনে হয়নি। তা আমার কাছে মনে হচ্ছে যে প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট কি অ্যাস্ট্রোনমির আসলে নাই, ব্যাপারটা তা না।
বিগত 5 বছর ধরে আমি যখন অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করতেছি, তখন আমি অ্যাস্ট্রোনমির বিভিন্ন প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট দেখছি। তার মধ্যে 2টা উদাহরণ যদি আমি বলি, এইটা হচ্ছে সম্প্রতি তৈরি হওয়া ভেরা রুবিন অবজারভেটরি। তো ভেরা রুবিন অবজারভেটরির ভিতরে যে টেলিস্কোপটা আছে, এটা হচ্ছে সেই টেলিস্কোপটা, এবং এই টেলিস্কোপের যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটাকে বলা হয় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী ডিজিটাল ক্যামেরা, ঠিক আছে? এবং তার রেজলিউশন হচ্ছে 3200 মেগাপিক্সেল। এই যে ক্যামেরাটা তৈরি করা হইলো ভেরা রুবিন অবজারভেটরির ভিতরে, এইটা তৈরি করতে যে জ্যোতির্বিজ্ঞানীদের কিন্তু অনেক নতুন টেকনোলজি ডেভেলপ করা লাগছে, নতুন একটা ব্যারিয়ার ক্রস করা লাগছে, ঠিক আছে? সো এই যে নতুন নতুন সেন্সর তৈরি করার জন্য তারা যে নতুন নতুন ফিজিক্স আবিষ্কার করলো, নতুন নতুন ডিসকভারিজ করলো, অনেকের কাছে মনে হতে পারে ঠিক আছে নতুন একটা ক্যামেরা বানিয়েছে, তাহলে সমস্যা কি, বাইরে এটাতে খুব একটা লাভ কি? আসলে ব্যাপারটা হচ্ছে এই ক্যামেরাটা তৈরি করতে যে তাদের যে নতুন নতুন টেকনোলজিগুলো আবিষ্কার হয়েছে, সেগুলো শুধুমাত্র অ্যাস্ট্রোনমিতে ইউজ হয় না। কি ধরনের? এই ধরনের এখানে যে সেন্সরগুলো তৈরি করা হয়েছে, সেই সেন্সরগুলো পরবর্তীতে এখন বায়োমেডিক্যাল সেক্টরে ইউজ হয়, সিকিউরিটি পারপাসে ইউজ হয়। সো অ্যাস্ট্রোনমিতে যাই তৈরি করা হচ্ছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, তা অ্যাস্ট্রোনমির বাইরে অন্যান্য বিভিন্ন ফিল্ডেই কাজে লাগতেছে। এটা একটা উদাহরণ বলা যায় যে অ্যাস্ট্রোনমির প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টটা কি। আরেকটা যদি আমি ইম্প্যাক্টের কথা বলি, আমরা ওয়াইফাই সবাই ইউজ করি, তাই না? কিন্তু কয়জন জানে যে ওয়াইফাই আসলে অ্যাস্ট্রোনমির জন্য মানে আবিষ্কার হয়েছিল? ওয়াইফাই যে আমরা দেখি, এই ওয়াইফাইটা আবিষ্কার হয়েছিল CSIRO, এই অর্গানাইজেশনে যারা রেডিও অ্যাস্ট্রোনমার আছে তাদের জন্য। তারা এই ওয়াইফাইটা আবিষ্কার করছিল যাতে তারা ফাস্টার ডেটা ট্রান্সফার করতে পারে, কারণ অ্যাস্ট্রোনমিক্যাল ডেটাগুলো খুব হিউজ হয়, টেরাবাইট সাইজের হয়। সো এই যে ওয়াইফাইটা আবিষ্কার হইলো অ্যাস্ট্রোনমির পারপাসে, বাট এখন কিন্তু আমরা ওয়াইফাই অ্যাস্ট্রোনমির পারপাসে ইউজ করি না কেউ, বরং আমাদের প্রত্যেকের বাসাতে এখন রাউটার আছে, আমরা ওয়াইফাই ইউজ করি নন অ্যাস্ট্রোনমিক্যাল পারপাসে। তো এই যে অ্যাস্ট্রোনমি শুধুমাত্র অ্যাস্ট্রোনমির মধ্যে সীমাবদ্ধ না, বরং এখানে যাই ডেভেলপ হয় তা বাইরের বিভিন্ন সায়েন্সে কাজে লাগে। এইটা হচ্ছে অ্যাস্ট্রোনমির প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপারে নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টের জন্য না। আজ থেকে প্রায় 10,000 বছর আগে মানব সভ্যতা ফার্মিং করা শিখে, এবং যখন তারা ফার্মিং করা শিখে তখন তারা একটা জিনিস আবিষ্কার করে যে আকাশের তারা কখন আসে এবং কখন উদয় হয়, এই দুইটার সাথে ফার্মিংয়ের একটা সাইকেলের যোগসূত্র আছে। যেমন আকাশের মধ্যে তারা খেয়াল করছে যে ভিন্ডিমেট্রিক্স নামে একটা তারা আছে। ভিন্ডিমেট্রিক্স এটা একটা ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ডটার মিনিং হচ্ছে গ্রেপ গ্যাদারার, মানে হচ্ছে আঙুর ফল ইয়ে করে যারা। সো এই ভিন্ডিমেট্রিক্স যে স্টারটা আছে, রোমানরা খেয়াল করছে যে আকাশে যখন ভিন্ডিমেট্রিক্স স্টারটা আসে, ওই সময়টা, ওই সিজনটা হচ্ছে আসলে গ্রেপ হারভেস্ট করার টাইম। ওই সময় কেউ যদি আঙুর ফল চাষ করে তাহলে তার আঙুর ভালো হয়। তো তারা এখান থেকে আবিষ্কার করলো যে ভিন্ডিমেট্রিক্স আকাশে আসবে, আমি ওই সময়ই হচ্ছে আঙুর ফল চাষ করব। সেখান থেকে তারা এও ধারণা করলো যে ভিন্ডিমেট্রিক্স হয়তো বা কোনো দেবী হবে, অথবা কোনো হচ্ছে আমাদের জন্য কোনো দেবতা হবে। সে যখন আকাশে আসে তখনই আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে। তাই তারা কি করলো, একই সাথে ভিন্ডিমেট্রিক্স যখনই আকাশে আসে তখন তারা একই সাথে গ্রেপও হারভেস্ট করে, আবার ভিন্ডিমেট্রিক্সকে তারা পূজাও করে। দুইটা একই সাথে কানেক্টেড হয়ে গেল, ধর্ম এবং একই সাথে হচ্ছে আমাদের ফার্মিং বা আমাদের অ্যাস্ট্রোনমি, আমরা যেটাই বলি। এটা যে শুধুমাত্র রোমানরা করছে এরকম না, বিশ্বের অন্যান্য সভ্যতাতেও করছে, ইভেন আমাদের এই উপমহাদেশেও করা হয়েছে। যেমন আমি যদি বলি যে এটা হচ্ছে বিশাখার চিত্র, দেবী বিশাখার চিত্র, আমাদের উপমহাদেশের একজন দেবী। আমরা যে বাংলা বিভিন্ন মাসের কথা বলি, এই বাংলা বিভিন্ন মাস, এটা মূলত আসছে একটা অ্যাস্ট্রোনমি বুক থেকে। ওই অ্যাস্ট্রোনমি বুকটার নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত। সেই বই থেকে বাংলা 12টা মাসের নাম নেওয়া হয়েছে। শিয়ান অফ হান, হান বংশ কি করছে আমরা হয়তো অনেকে জানি যে চায়নাতে একটা ওয়ারিং পিরিয়ড ছিল, এবং সেই টাইমে সারা দেশে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এবং দেশটা হচ্ছে গিয়ে অনেকগুলো ভাগে বিভক্ত ছিল হানের আগে। তো এম্পারার হান আসলো, হান ডাইনাস্টি স্টার্ট হলো, এবং ওই সময়ে সে পুরো চায়নাকে রিইউনিফাইড করলো, একত্র করার পর কি হলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আরেকটা দল আসলো, এবং সেই দলটা বলল যে আমাদের ক্ষমতা লাগবে, আমরা হানকে চাই না। তো তারা কি করলো,
তারা তো এইভাবেই ক্ষমতা থেকে ওদেরকে বের করে দিতে পারে না, তাই না? তাই তারা বললো যে আমাদের হ্যাভেনলি ম্যান্ডেটস লাগবে। হ্যাভেনলি ম্যান্ডেটস বলতে কি বোঝায়? হ্যাভেনলি ম্যান্ডেটস বলতে বোঝায় যে আকাশে মাঝে মাঝে আমরা দেখি যে নতুন কিছু একটা আসছে না, আমরা মাঝে মাঝে দেখি যে আকাশে কমেট আসে, তারপর হচ্ছে সুপারনোভা হয়, আকাশে দেখা যায় অনেক, দিনের বেলা অনেক কিছু দেখা যায়, তাই না? অনেক উইয়ার্ড জিনিসপত্র আকাশে মাঝে মধ্যে দেখা যায়। তো এই যে উইয়ার্ড জিনিসপত্র মাঝে মধ্যে আকাশে দেখা যায়, এইটাকে ওই অন্য দল তার নাম দিল হ্যাভেনলি ম্যান্ডেট, যে আমাদেরকে আকাশ থেকে যে ঈশ্বর আছে সেই ঈশ্বর আমাদেরকে পারমিশন দিছে। এবং আকাশে এরকম একটা গেস্ট স্টার আসলো, একটা নতুন একটা ধূমকেতু আসলো, এবং তখন ওই তার যে বিরুদ্ধ দল, হানের যে বিরুদ্ধ দল শিয়ান বংশ বললো আমাদেরকে আকাশ থেকে হচ্ছে কি ঈশ্বর পারমিশন দিছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার। তখন দেশে সিভিল ওয়ার লেগে গেল এবং হান বংশের পতন ঘটলো। শিন বংশ হচ্ছে তখন আবার ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর দেশকে তারা টিকে রাখতে পারে না, দেশ আবার 3 ভাগে বিভক্ত হয়ে গেল। তো এখান থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার যে ইউজটা, সেটাও সেই জায়গাটা কিন্তু মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য অ্যাস্ট্রোনমিকে ইউজ করা হচ্ছে, আকাশের বিভিন্ন সিম্বলকে ইউজ করা হচ্ছে। আমি লাস্ট একটা উদাহরণ দেবো এই ক্ষেত্রে, এই ধরনের বিভ্রান্ত করার ক্ষেত্রে, সেটা হচ্ছে সিরিয়াসের ব্যাপারটা। সিরিয়াসকে বাংলা বলা হয় লুপথক, এবং আপনারা যারা আকাশ দেখেন তারা হয়তো বা দেখতে পাবেন যে আকাশের একটা তারা আছে যেটা খুবই উজ্জ্বলভাবে চলে, সেই স্টারটা হচ্ছে লুপথক বা সিরিয়াস। তো এই যে সবচেয়ে উজ্জ্বলভাবে যে তারাটা চলতেছে সিরিয়াস, এই তারাটা যখন আকাশে আসে, গ্রিকরা জানতো যে এই তারাটা আকাশে আসলে একটা ছোটখাটো বন্যা হয়, ঠিক আছে? এবং সেই বন্যার ফলে যে পলিমাটি জমা হয়, সেই পলিমাটির উপরে ফার্মিং ভালো হয়, ঠিক আছে? তো তাদের একটা মিথও আছে এই রিলেটেড। কি ধরনের মিথ? সিরিয়াসকে তারা ভাবে যে সিরিয়াস হচ্ছে বেসিক্যালি দেবী ইস, এবং সে যখন আকাশে উদয় হয় তখন সে বেসিক্যালি কান্না করে। দেবী ইস কান্না করতেছে। কেন কান্না করতেছে? কারণ তার যে হাজব্যান্ড ছিল ওসিরিস, তাকে হচ্ছে মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল। সেইটার প্রতি ইয়ে করে সে হচ্ছে কান্না করে। তো এই কান্নায় হচ্ছে পুরো গ্রিসে বন্যা হয়, এবং সেই বন্যার ফলে যে পলিমাটি জমে, সেই পলিমাটি ইউজ করে হচ্ছে ফার্মিং হয়। এখন ওই ইজিপ্টের যে রাজা ছিল বা ফেরাও ছিল, সে হঠাৎ করে একদিন বলল যে তোমরা যদি দেবীর প্রতি একটা স্যাক্রিফাইস না করো তাহলে এই দেবী বেশি কান্না করবে, এবং বেশি কান্নার ফলে বন্যা হবে। বন্যা যদি বেশি হয় তাহলে তোমরা সবাই ডুবে মারা যাবে। তো কিংয়ের কথা অনুযায়ী তারা কি করতো, প্রত্যেক বছর একটা করে শিশুকে তারা হচ্ছে স্যাক্রিফাইস করতো গডের জন্য, ঠিক আছে? তো ব্যাপারটা খুবই হচ্ছে বিভৎস টাইপ লাগতেছে যে একজন হিউম্যান চাইল্ডকে স্যাক্রিফাইস করে দেওয়া হচ্ছে, তাই না? এবং এভাবে কিন্তু যুগের পর যুগ হয়েছে দেবী সিরিয়াসের নাম করে, দেবী ইসিসের নাম করে। এমন মানে এবং এমনকি একটা কাহিনী হয়েছে যে দেবী ইস আসছে আকাশে, এবং ওই বছর দেশের মানুষজন বিদ্রোহ করছে যে না, রাজার কথা অনুযায়ী আমরা কোনো হিউম্যান চাইল্ডকে স্যাক্রিফাইস করবো না। ওই বছর কি হয়েছে? কোইন্সিডেন্টলি ওই বছরই ফ্লাড এর যে লেভেল সেটা 46 ফুট উপরে উঠে গেছে, মানুষের ঘর বাড়ির সব তলিয়ে গেছে, এবং অনেক মানুষ মারাও গেছে। এবং এর কারণে মানুষের সুপারস্টিশনটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে, তারা আরো ভয় পাইছে যে ব্যাপারটা রাজার বিরুদ্ধে কথা বললে তো হচ্ছে কি উপর থেকে চলে আসতেছে, গজব চলে আসতেছে, তাই না? তো এই যে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, ওইটা কেন হয়েছিল সেটাও বলে দেই। রিজনটা ছিল যে ওই বছর সূর্য, পৃথিবী, চাঁদ এবং অন্যান্য গ্রহগুলো একটা লাইনে চলে আসছিল, যার কারণে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অনেক বেশি বেড়ে গেছিল। বেড়ে গেলে যেটা হয়, আমরা জানি যে জোয়ার ভাটার পানি অনেক বেশি উপরে ফুলে যায়, তাই না? তো ওই কারণে নদীর পানি ফুলে যেয়ে অনেক বেশি উপরে উঠে গেছিল, যার কারণে ওই বছর বন্যা 46 ফিট পর্যন্ত উপরে উঠে গেছিল, মানুষ মারা গেছিল। তো এই লোকটা কি করছে? এই লোকটা আজ থেকে কয়েকশো বছর আগে আসছে এবং সে আকাশকে অবজার্ভ করছে। অবজার্ভ করে সে একটা কথা বলছে, সেটা হচ্ছে মহাবিশ্বের কেন্দ্রে মানুষ না, মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী না, বরং মহাবিশ্বের কেন্দ্রে সূর্য। বিপ্লবটা কি? বিপ্লবটা হচ্ছে যে আগে মানুষ ভাবতো আমরা মহাবিশ্বের কেন্দ্র, সবকিছু আমাদেরকে কেন্দ্র করে ঘুরতেছে, সবকিছু আমাদেরই জন্য, ঠিক আছে? আমরা যা করি কিচ্ছু যায় আসে না, আমাদের জন্যই তো সবকিছু, আমরাই হচ্ছে সৃষ্টির একদম কেন্দ্রে আছে। কোপার্নিকাস এসে বলতো যে না, তুমি সৃষ্টির কেন্দ্রে নাই, তুমি
সব কিছুর কেন্দ্রে না, সব কিছু তোমার জন্য না, তুমি স্পেশাল কিছু না। এইটা যখন এসে কোপার্নিকাস বললো, পুরো একটা ডিফারেন্ট বিপ্লব কিন্তু সৃষ্টি হইল। এবং বর্তমানে যারা অ্যাস্ট্রোনমার আছে তারা এই কথাটা বলে যে নিজেকে হাম্বল করো, কারণ তুমি স্পেশাল কিছু না। মডার্ন অ্যাস্ট্রোনমার যারা আছে তারাও এই কথাগুলো খুবই বলে। রিজনটা হচ্ছে অ্যাস্ট্রোনমি শুধুমাত্র গ্রহ তারার ক্যালকুলেশন বুঝায় না, বরং এইটা আমাদেরকে বুঝায় যে আমাদের মহাবিশ্বে আমাদের অবস্থানটা কোথায়। ফিজিক্স বইয়ের কথা যদি বলি, আমাদের ফিজিক্স বইগুলোর একদম লাস্ট চ্যাপ্টার থাকে জ্যোতির্বিজ্ঞান, যে চ্যাপ্টারটাকে কেউ পড়ে না, ঠিক আছে? সো এবং চ্যাপ্টারটা খুবই বাজেভাবে লেখা আমাদের বইগুলোতে। তো পদার্থবিজ্ঞানের একদম লাস্ট চ্যাপ্টার এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলে মনে হয়, এবং সবাই আমার সাথে এগ্রিও করবে যে ওটা তো শুধু লাস্ট চ্যাপ্টার, ওটা কে পড়ে, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, তাই না? কিন্তু আমার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। ওই চ্যাপ্টারটা সবার লাস্টে রাখা হয়েছে এই কারণে যে ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং ওইটা পড়াটাই সবচেয়ে হার্ড। ওইটা পড়ার জন্য আগের অধ্যায়গুলো পড়ে আসতে হবে। নিউটনিয়ান মেকানিক্স পড়তে হবে, থার্মোডাইনামিক্স পড়তে হবে, আমাকে তাপগতিবিদ্যা সম্পর্কে জানতে হবে, আমাকে এনার্জি সম্পর্কে জানতে হবে, আমাকে বায়ুর অবস্থা সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমি জানতে চাই ওই জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ে যে যখন আমাকে বলবে ইউনিভার্স থেকে আসলো, সেটা ব্যাখ্যা করার জন্য আমার থার্মোডাইনামিক্স লাগবে। আমাদের ইউনিভার্স কোথায় যাচ্ছে সেটা জানার জন্য আমাকে কনজারভেশন অফ এনার্জি জানতে হবে। আমাদের ইউনিভার্সে কেন কিছু আছে, কেন এরকম হইতে পারতো যে কিছুই নাই, সব কিছু নাথিং হইতে পারতো, কেন কিছু আছে এটা জানার জন্য আমাকে গোটা ফিজিক্স পড়ে আসতে হবে। তো ফিজিক্সের এবং অন্যান্য সায়েন্সের সামহাও যদি কেউ কানেক্ট করে, দেখতে পাবে সব কিছুই আসলে একটা জিনিসের সাথে জড়িত। সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সের যে সৃষ্টি, সেই সৃষ্টির রহস্যের সাথে সব কিছু একটা জিনিসই উত্তর খুঁজে বের করার ট্রাই করতেছে। সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সটা কোত্থেকে সৃষ্টি হইল, কেন হইল, কোথায় যাচ্ছে, আমরা কেন আছি। এই কোশ্চেনগুলো, ফান্ডামেন্টাল কোশ্চেনগুলোর অ্যান্সারই হচ্ছে অ্যাস্ট্রোনমি করে। সো আমার কাছে মনে হয় যে আমরা শুরু করছিলাম যে অ্যাস্ট্রোনমি শেখাটা ওয়ার্থ ইট কিনা। আমার উত্তরটা হচ্ছে যে অ্যাস্ট্রোনমি শেখা ওয়ার্থ ইট। রিজনটা হচ্ছে অ্যাস্ট্রোনমি ছাড়া আমরা আমাদের এই পুরো সিভিলাইজেশনকে টিকে রাখতে পারবো না। আমাদের এই পুরো সিভিলাইজেশনকে যদি আমরা একটা ভালো রূপ দিতে চাই এবং আমাদের নেক্সট জেনারেশনগুলোকে যদি আমরা হচ্ছে গিয়ে হাম্বল পার্সনে রূপান্তরিত করতে চাই, তাহলে অ্যাস্ট্রোনমি। থ্যাংকস।